আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি রসায়ন প্রথম চ্যাপ্টারের যে আমাদের সেকেন্ড ক্লাসটি। প্রথম ক্লাসে আমরা যে পর্যন্ত পড়িয়েছি তারপর থেকে আসলে শুরু করছি। তো বই থেকেই আমি পড়াচ্ছি, কারণ হচ্ছে যে বইয়ের কোনো বিকল্প নেই। যতই গাইড বই পড়া হয় বা যাই হোক, তা আসলে পরিপূর্ণ শিক্ষা দেয় না। আমাদের এই বোর্ড বই যদি আমরা সুন্দর মতো রিডিং করি, তো আমাদের এক্সট্রা কোনো বইয়ের প্রয়োজন হবে না এবং আমরা সর্বোচ্চ মার্ক অর্জন করতে পারবো। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে কপার ও টিন ধাতুকে গলিয়ে তরলে পরিণত করে এই দুটি তরলকে একত্রে মিশিয়ে অতঃপর মিশ্রণকে ঠান্ডা করে কঠিন সংকর ধাতু অ্যালয়ে পরিণত করা হয়। এখান থেকে আমরা তিনটা বিষয় সম্পর্কে জানলাম। প্রাথমিকভাবে হচ্ছে খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে এই সংকর ধাতুটি তৈরি করা হয়। এবং সংকর ধাতু কি? সংকর ধাতু হচ্ছে মেইনলি একাধিক ধাতুর একটি মিশ্রণ, যার ফলে একটি নতুন ধাতু তৈরি হয়, যে ধাতুটি বিগত যে ধাতুগুলো আছে তার থেকে অধিক কঠিন হয়। যেমন এখানে আমাদের যে বলা হয়েছে যে সংকর ধাতুটির কথা, সেটা হচ্ছে কপার এবং টিনের মিশ্রণ। এই দুইটি আহ, ধাতুর মিশ্রণের ফলে কি তৈরি হচ্ছে? ব্রোঞ্জ। এই যে আমাদের এখানে বলা আছে যে এই সংকর ধাতুর নাম দেওয়া হচ্ছে ব্রোঞ্জ। তো কপার ও টিন ধাতুকে গলিয়ে মেইনলি ব্রোঞ্জ তৈরি করা হয়। এই ব্রোঞ্জ দিয়ে কি করা হতো? ভালো মানের অস্ত্র তৈরি করা হতো। কারণ কি? কারণ হচ্ছে যে এই যে যে কপার কপার এককভাবে এবং টিন এককভাবে ব্রোঞ্জ থেকে দুর্বল ধাতু ছিল, যার ফলে এই অস্ত্র তৈরিতে বেশ অসুবিধার সম্মুখীন হতে হতো। সেই অসুবিধার আসলে যে সমাধান, সেটা হচ্ছে ব্রোঞ্জ। ব্রোঞ্জের এই আবিষ্কার আসলে মানব সভ্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়, এই বিষয়ে আসলে বলা হচ্ছে। তো আমরা যদি সামনের দিকে আগাই, তো এখানে বলা হচ্ছে খ্রিস্টপূর্ব যে 380 অব্দের দিকে কি হয়? গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, একজন উল্লেখযোগ্য দার্শনিক, যিনি বেশ কিছু মতবাদ দিয়ে থাকে। তার ভিতরে রসায়ন সম্পর্কে তিনি বলেছিলেন যে প্রত্যেক পদার্থকে, এই যে বলা হচ্ছে প্রত্যেক পদার্থকে যদি আমরা ভাঙতে থাকি এবং শেষ পর্যায়ে এমন একটি ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না। মানে তিনি বলছেন যে আমাদের যে আমরা চারিপাশে যে বস্তুগুলো পেয়ে থাকি, এগুলোকে যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভাঙতে থাকি, তো ভাঙতে ভাঙতে শেষে এমন একটি ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর আমরা ভাঙতে পারবো না। এবং তিনি তার নাম দিচ্ছেন হচ্ছে অ্যাটম। তিনি তার নাম দিয়েছেন হচ্ছে এখানে অ্যাটম। অ্যাটম যা হচ্ছে একটি গ্রিক শব্দ, এই গ্রিক শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য, মানে একে আর ভাগ করা যায় না। এই একই সময় আবার হচ্ছে ভারতেরও কিছু বিজ্ঞানী, এই যে বলা আছে ভারতেরও কিছু বিজ্ঞানী গ্রিক ডেমোক্রিটাস এর মতে একই আসলে ধারণা প্রকাশ করেন। কিন্তু মানুষের অজ্ঞতার কারণে ওই সময় আসলে মানুষ মনে করতো যে আহ সকল পদার্থ হচ্ছে মাটি, আগুন, পানি, বাতাস এগুলো মিলে তৈরি হয়। সো তারা আসলে এই জিনিসটাকে খুব একটা গুরুত্বের সাথে নেয়নি এবং বেশ অনেক দিন পর্যন্ত মানুষ এই ভুল ধারণার ভিতরেই ছিল এবং ডেমোক্রিটাসের সেই ধারণাটি তারা আসলে গ্রহণ করেন। তো মধ্যযুগের দিকে আরবের বেশ কিছু মুসলিম দার্শনিকরা আসলে কি কিছু করেন, যে কপার, টিন, সীসা এবং স্বল্প মূল্যের যে ধাতুগুলো আছে সেগুলো থেকে আসলে স্বর্ণ তৈরি করার চেষ্টা করেন। কারণ হচ্ছে স্বর্ণ ছিল তখন বেশ মূল্যবান এবং সেই তুলনায় কপার, টিন, সীসা এগুলো ছিল খুবই স্বল্প মূল্যে। যদিও তারা আসলে এগুলোতে সফল হয়নি। তারা আসলে সেম কালার বা সিমিলার কিছু ধাতু তৈরি করেছিলেন এবং সেগুলো নোট করেছিলেন। এগুলো তেমন গুরুত্বপূর্ণ কিছু না। আহ এই এখানে একটি গুরুত্বপূর্ণ লাইন আছে যে রসায়ন চর্চাকে তখন বলা হতো অ্যালকেমি। অ্যালকেমি বাংলায় আলকেমি লেখা হয়েছে। তো আবার যারা এই রসায়নের সাথে যুক্ত ছিল তাদেরকে বলা হতো অ্যালকেমিস্ট। এটি আসলে একটা আরবি শব্দ ছিল, আলকেমিয়া থেকে এসেছে। তো অ্যালকেমিস্ট জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের গবেষণা করেন। এর পূর্বে আসলে যারা রসায়ন নিয়ে কথা বলেছেন বা বিভিন্ন ধারণা প্রকাশ করেছেন, তার কোনোটাই আসলে বাস্তবসম্মত বা কোনো পরীক্ষার ভিতরে ছিল না। এই যে যে অ্যালকেমিস্ট জাবির ইবনে হাইয়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন নিয়ে গবেষণা করেন, তাই কখনো কখনো তাকে আসলে রসায়নের জনক বলা হয়। তার এই সর্বপ্রথম যে গবেষণাগারে গবেষণা করার কারণে। তো আরো অনেক বিজ্ঞানী রসায়ন নিয়ে কাজ করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হচ্ছে অ্যান্টনি ল্যাভোসিয়ে, রবার্ট বয়েল রবার্ট বয়েল এবং স্যার ফ্যানিয়ান্স বেকন স্যার ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন। তো এই যে যে জন ডাল্টন, তিনিও কিন্তু রসায়নে বেশ জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একজন মানুষ। এবং অ্যান্টনি ল্যাভোসিয়েকে হচ্ছে আধুনিক রসায়নের জনক বলা হয়। মানে পূর্বে আমরা বিভিন্ন রকম রসায়নের চর্চা দেখেছি, কিন্তু সর্বশেষ যে আধুনিক যে রসায়নের যে সূচনা হয় তা আসলে অ্যান্টনি ল্যাভোসিয়ের হাত ধরেই হয়। তাই তাকে আধুনিক রসায়নের জনক বলা হচ্ছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের আসলে মনে রাখা উচিত। এরপরে যদি আমরা যাই, এখানে আসলে সংজ্ঞা দেওয়া আছে যে রসায়ন কি। এটা এই সংজ্ঞা সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমি বলেছি যে
রসায়ন হচ্ছে বিজ্ঞানের একটি শাখা। বিজ্ঞানের যে শাখায় রসায়নের গঠন, পদার্থের ধর্ম, পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে আসলে রসায়ন বলে। মানে বিজ্ঞানের যে শাখায় আসলে আমরা পদার্থের গঠন মানে পদার্থ কি নিয়ে গঠিত হচ্ছে, পদার্থের ধর্ম মানে পদার্থের কি কি বৈশিষ্ট্য রয়েছে, এবং এই পদার্থটি কিভাবে আসলে পরিবর্তিত হয় এবং কি কি পরিবর্তন ঘটতে পারে, এই নিয়ে আসলে আলোচনা করা হচ্ছে, সেটা হচ্ছে রসায়ন। এই রসায়নের আমরা হচ্ছে বাস্তব কিছু বিশ্লেষণ এখানে দেখতে পারি। এখানে হচ্ছে আমাদের চারিপাশে ঘটে যাওয়া কয়েকটা ঘটনা বলা আছে। যেমন হচ্ছে আমরা দেখতে পারি যে আমরা যে আম খাই, তো কাঁচা আম কিন্তু আসলে টক লাগে, আমরা সবাই এটা লক্ষ্য করেছি, কিন্তু আমটা আবার পাকলে কিভাবে যেন মিষ্টি হয়ে যায়। তো এটা আসলে আমরা হয়তো আগে জানতাম না। তো আমরা এখান থেকে জেনে নিই যে কিভাবে আসলে কাঁচা আম টক থেকে পাকা আম মিষ্টিতে পরিণত হয়। তো আসলে কাঁচা আমের ভিতরে থাকে বিভিন্ন জৈব অ্যাসিড, অর্গানিক অ্যাসিড গুলো থাকে। এই অ্যাসিড গুলো আসলে টক স্বাদ যে এটা প্রডিউস করে। আমরা যখন হচ্ছে এসিড খার চ্যাপ্টারটি পড়বো তখন এসিড সম্পর্কে আরো বিস্তর জানতে পারবো। তো এসিড আসলে টক স্বাদের। সো এখানে যে সাকসিনিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড উপস্থিত থাকে, এর ফলে আসলে মূলত কাঁচা আম আমাদের টক লাগে। কিন্তু যখন হচ্ছে কাঁচা আমটা আসলে পাকতে ধরে বা পেকে যায়, তখন এই অ্যাসিড গুলোর আসলে রাসায়নিক পরিবর্তন ঘটে, এবং রাসায়নিক পরিবর্তন করে অ্যাসিড গুলো কি হয়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এই যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সৃষ্টি করে। এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আসলে মিষ্টি স্বাদযুক্ত, তাই হচ্ছে পাকা আম মিষ্টি হয়। তার মানে হচ্ছে কি, এসিডটা রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হচ্ছে। এর মাধ্যমে আসলে আম টক থেকে মিষ্টিতে পরিণত হচ্ছে। তারপরে আমরা যদি দেখি কেরোসিন, প্রাকৃতিক গ্যাস এবং মোমের দহন। পূর্বে আমি বলেছি দহন আসলে একটি বিক্রিয়া যাতে আসলে অক্সিজেনের উপস্থিতিতে কোনো কিছুকে পোড়ানো হয়। তো কেরোসিন গ্যাস, তারপর মোমের দহন, এগুলো আসলে এগুলো আসলে হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের যৌগ। এই যে হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের যৌগ। তো কার্বন এবং হাইড্রোজেন দুইটাই দাহ্য পদার্থ, মানে দুইটাই আসলে পোড়ানো যায়। তাই এই সকল উপাদানগুলো আসলে দহন ঘটে। যখন এই দহন ঘটাতে হয় তখন কি হয়, অক্সিজেনের সাথে বিক্রিয়া করানো হয়, মানে অক্সিজেনের সাহায্যে পোড়ানো হয়। এবং কি তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো এবং তাপশক্তি সৃষ্টি হয়। তার মানে কি হচ্ছে, এখান থেকে আমরা রসায়ন থেকে কি জানতে পারলাম যে কেরোসিন কি দিয়ে গঠিত হচ্ছে, কেরোসিন গুলো হচ্ছে হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেন দিয়ে গঠিত হচ্ছে। এর বৈশিষ্ট্য হচ্ছে এরা দাহ্য, এবং এরা কি করে, কিভাবে এদের রাসায়নিক পরিবর্তন হয়, এরা এই যে দহন বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং আলো এবং তাপ শক্তিতে পরিণত হয়। তারপরে যদি আমরা দেখি আমাদের খুবই ব্যবহৃত একটি আহ টপিক এটা, যে পেটে যখন আমাদের অ্যাসিডিটি হয় তখন আমরা কি করি আসলে, ধুম করে একটা অ্যান্টাসিড ওষুধ আমরা খেয়ে নেই। এই অ্যান্টাসিড ওষুধ আসলে কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা জানবো। পাকস্থলীতে কখন অ্যাসিডিটি আসলে আমরা ফিল করি, যখন আসলে আমাদের হজম প্রক্রিয়ার জন্য আমাদের শরীর কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউস করে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের হজমে সাহায্য করে এবং পাকস্থলীতে থাকা বিভিন্ন ক্ষতিকর জীবাণু ধ্বংস করে। কিন্তু এই পাকস্থলী যখন এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আসলে অতিরিক্ত পরিমাণে উৎপাদন উৎপাদন করে, তখন আসলে আমরা অ্যাসিডিটি ফিল করি এবং অস্বস্তি লাগে। তো এই অস্বস্তি দূর করার ক্ষেত্রে আমরা কি করি, অ্যান্টাসিড খাই। এবং অ্যান্টাসিডে কি আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই দুটি আসলে ক্ষার। এবং আমাদের পেটে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, এটা হচ্ছে একটি অ্যাসিড। তো অ্যাসিড আর ক্ষারের যে বিক্রিয়া হয় তার মাধ্যমে কি হয়, এই অ্যাসিডটা প্রশমিত হয়। অ্যাসিডটা প্রশমিত হইলে আমরা স্বস্তি বোধ করি। তো এই যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া, এই প্রশমন বিক্রিয়া সম্পর্কে আমরা অ্যাসিড এবং ক্ষার চ্যাপ্টারে আরো বিস্তারভাবে জানবো। এখন আমরা জেনে নিই যে অ্যাসিডটা আসলে ক্ষারের মাধ্যমে প্রশমিত হয়ে আমাদেরকে এই সমস্যা থেকে মুক্তি দান করে। তো রসায়নের আসলে পরিধি যদি আমরা জানতে চাই, যে রসায়নের পরিধি বা ক্ষেত্রসমূহ, দ্য স্কোপস অফ কেমিস্ট্রি, রসায়নের আসলে পরিধি খুবই 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 বিস্তর। এখানে প্রথম লাইনে সেটা বলা আছে, যেখানে পদার্থ আছে সেখানে আসলে রসায়ন আছে। মানে পদার্থ আমরা যেখানে উপস্থিত দেখব সেখানে আসলে রসায়নের উপস্থিতি রয়েছে। এর ভিতরে যদি আমরা দেখি আমাদের চারপাশে কি দেখি, আমরা আসলে প্রকৃতি, বায়ুমণ্ডলের সম্পূর্ণ অংশ জুড়ে কি আছে, গ্যাসীয় পদার্থ। এবং গ্যাস অবশ্যই একটি রাসায়নিক পদার্থ, কারণ এর রাসায়নিক পরিবর্তন ঘটে থাকে। এই গ্যাসগুলো বিভিন্নভাবে আমাদের জীবনে চলার পথে সাহায্য করে থাকে, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সো এখানে যদি আমরা বলি যে কোটি কোটি বছর ধরে আসলে বিভিন্ন রাসায়নিক পরিবর্তন ঘটছে। আসলে পৃথিবীর যখন সৃষ্টি হয়, এই যে আমাদের বলা আছে পৃথিবীর যখন সৃষ্টি লগ্ন, তখন আসলে পৃথিবী এমন ছিল না। পৃথিবী তখন ছিল অতি উত্তপ্ত।
খুবই উত্তপ্ত ছিল, যেখানে কোনো বাতাস ছিল না, জীবের অস্তিত্ব ছিল না। তো ধীরে ধীরে এই যে রাসায়নিক পরিবর্তনগুলোর মাধ্যমে আসলে বিভিন্ন রকম বাতাস, এই যে বাতাসগুলোর সৃষ্টি হয়েছে, এই গ্যাসীয় পদার্থের সৃষ্টি হয়েছে, বিভিন্ন জীবের অস্তিত্ব ঘটেছে, পানির সৃষ্টি হয়েছে। এভাবে আসলে আমরা আজকের পৃথিবীটাকে পেয়েছি। সো এটাও একটা রসায়নের অবদান আমরা বলতে পারি। তো এখানে আরো বেশ কিছু গল্পের মতো বলা আছে, এগুলো আসলে খুব একটু ইম্পর্টেন্ট না। প্রতিটি দেহ হলো একটি বড় রাসায়নিক কারখানা, মানে আমাদের শরীরের ভিতর প্রতিনিয়ত রাসায়নিক বিভিন্ন পরিবর্তন ঘটে যাচ্ছে। সো আমাদের শরীর হচ্ছে রাসায়নিক কারখানা, এইটা আমরা হাইলাইট করে রাখতে পারি। আমাদের শরীর হচ্ছে একটি বড় রাসায়নিক কারখানা। তো এখানে আমরা যদি আরো বলি যে আহ এই যে সকালে আমরা যে জামা কাপড় পরছি, পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করছি, চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছি, ত্বকে কসমেটিক ইউজ করছি, সবই আসলে রসায়নের অবদান। মানে আমাদের জীবনের প্রতিটি জায়গায় আসলে রসায়নের অবদান রয়েছে। তো রাসায়নিক কিছু পরিবর্তন যদি আমরা দেখি, তো এখানে আমরা প্রথমে বলতে পারি যে বাতাসের কথা, মানে বায়ু। বায়ুতে প্রধানত আমরা যে উপাদানটি ব্যবহার করি তা হচ্ছে অক্সিজেন। এর বাইরেও বেশ কিছু উপাদান আমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন নাইট্রোজেন। তো আমরা আসলে শ্বাস নেওয়ার ক্ষেত্রে বায়ু গ্রহণ করি, এবং বায়ু গ্রহণ করি বলতে বায়ুর সাথে আমরা আসলে অক্সিজেন শরীরের ভিতরে গ্রহণ করি। এই অক্সিজেন কি করে? এই অক্সিজেন আসলে আমাদের শারীরবৃত্তীয় বিভিন্ন কাজে আমাদেরকে সহায়তা করে। এই বি- আমরা যে খাদ্য গ্রহণ করি, এই খাদ্যগুলোকে ভেঙে বিভিন্ন রকম শক্তি উৎপাদন করে, যা আসলে আমি পুষ্টি হিসেবে গ্রহণ করি এবং আমাদের শরীরকে সুস্থ রাখি এবং কর্মক্ষম রাখি আসলে। তো খাবারের যে পানি, খাবারের পানিও কিন্তু একটি রাসায়নিক উপাদান। এবং এই পানিতে কি হয়, আমরা যখন পানি গ্রহণ করি, পানির সাথে বিভিন্ন রকম খনিজ পদার্থ, আসলে খনিজ লবণগুলো আমাদের শরীরে অ্যাবসর্ব হয়, শরীর শোষণ করে। তো পানির বিভিন্ন যে রাসায়নিক অংশগুলো, এই কি হয়, পানি আমাদের শরীরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। পানি আসলে আমাদের যে বিভিন্ন শারীরিক যে বিক্রিয়াগুলো আছে, বিশেষ করে এই যে আমরা পূর্বেই যেটা আসলে বলেছি যে আমাদের খাদ্য উপাদানের যে ভাঙা, এখানে আসলে পানির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং পানি কি করে, একটি এই ভালো দ্রাবক হিসেবে কাজ করে। পানি আসলে একটি দ্রাবক হিসেবে কাজ করে। দ্রাবক আসলে কি? দ্রাবক হচ্ছে এমন একটি আহ পদার্থ যাতে আসলে আহ, দ্রব দ্রবীভূত থাকে। দ্রব বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের যে এই যে শরীরের বিভিন্ন খনিজ লবণ থেকে শুরু করে পুষ্টি উপাদান আছে, এগুলো আসলে দ্রবীভূত থাকে পানিতে। আবার কি হয়, শরীরের বিভিন্ন বিষাক্ত পদার্থ, যেগুলো কি হয় পানিতে দ্রবীভূত হয়ে প্রস্রাব এবং ঘামের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। মানে আসলে আমাদের শরীরের পুষ্টি বিকাশ থেকে শুরু করে আমাদের যে শরীরে বর্জ্য পদার্থ রিলিজ করা, মানে অপসারণ করা, এই সব কিছুতে আসলে পানির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং পানির সাথে আমরা যে খনিজ লবণ গ্রহণ করতে পারি, এই যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এটা আসলে আমার শারীরবৃত্তীয় বিভিন্ন উপকারে কাজে লেগে থাকে। আর সারের ভিতরে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো সম্পূর্ণ হচ্ছে খনিজ উপাদানগুলো। তো এগুলো আসলে কি করে, উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি প্রদান করে। তো উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি প্রদান করতে সারের গুরুত্ব রয়েছে। এবং এই সার হচ্ছে একটি রাসায়নিক উপাদান, এবং এই রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে সার আসলে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো উদ্ভিদকে সরবরাহ করে থাকে। আমাদের দৈনন্দিন কাজের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কাগজ। কাগজটা কি হয়, আসলে সেলুলোজ থেকে তৈরি হয়। তো সেলুলোজ আমরা কিভাবে সংগ্রহ সংগ্রহ করি আসলে? আসলে বাঁশ, আখের ছোবড়া, কাঠ, বিভিন্ন গাছের ভিতরে প্রচুর পরিমাণ সেলুলোজ থাকে। এই যে বলা আছে প্রচুর পরিমাণ সেলুলোজ থাকে। এই সেলুলোজ কারখানায় বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বের করে নিয়ে এই গাছের যে মূল উপাদান, এখান থেকে সেলুলোজ গুলো গ্রহণ করে এবং সেলুলোজকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কাগজে পরিণত করা। কাগজ আবিষ্কারটা আসলে ছিল মানব সভ্যতার একটি অনন্য অবদান। কারণ আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজেই আসলে আমরা কাগজের ব্যবহার করে থাকি। আর রসায়ন কিন্তু একাই স্বয়ংসম্পূর্ণ নয়। কারণ রসায়ন প্রাকৃতিক বিজ্ঞানের অংশ, আমরা পূর্ববর্তী ভিডিওতে পড়েছি। এবং প্রাকৃতিক বিজ্ঞানের ভিতরে আসলে আরো বেশ কিছু বিজ্ঞানের শাখা রয়েছে, যেমন হচ্ছে এই যে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত, পরিবেশ বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান ইত্যাদি। তো এই ধরনের যে শাখাগুলো আছে, এই শাখাগুলো আবার পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। কারণ বিজ্ঞানের একটি শাখা কিন্তু আরেকটি শাখার সাথে সম্পর্কযুক্ত। যেমন আমরা যদি এখানে এক্সাম্পল হিসেবে দেখি, জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক। জীববিজ্ঞানের সাথে রসায়নের একটি ভালো রকম সম্পর্ক রয়েছে। যে জীববিজ্ঞানের মধ্যে যে উদ্ভিদগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি, উদ্ভিদের শারীরবৃত্তীয় কাজের জন্য সালোক সংশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ। এবং সালোক সংশ্লেষণে উদ্ভিদ কি করে থাকে, উদ্ভিদ হচ্ছে নিজের শিকড়ের মাধ্যমে যে পানি গ্রহণ করে, এই পানি কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে এবং
সূর্যালোকে, এই যে উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে সবুজ অংশ যেটা থাকে তার উদ্ভিদের পাতায়, এর যে ক্লোরোফিল থাকে, এই ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করে গ্লুকোজ উৎপাদন করে। মানে উদ্ভিদ তার মূলের মাধ্যমে শোষিত যে পানি, সেই পানি, সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড এবং ক্লোরোফিলের সাহায্যে গ্লুকোজ উৎপাদন করে থাকে। গ্লুকোজই হচ্ছে আসলে উদ্ভিদের যে শক্তির উৎস, এবং এই গ্লুকোজ উদ্ভিদের থেকে আসলে অন্যান্য জীবও গ্রহণ করে থাকে। তো বলা যেতে পারে জীববিজ্ঞান ও রসায়ন পরস্পর সম্পর্কযুক্ত। আবার পদার্থবিজ্ঞানের সাথে যে রসায়নের সম্পর্ক, পদার্থবিজ্ঞানের সাথে রসায়ন সরাসরি সম্পর্কযুক্ত এবং একটি অপরটির সাথে সম্পৃক্ত। যেমন আমরা যদি দেখি পদার্থবিজ্ঞানের বিভিন্ন আলোচ্য বিষয়ের ভিতরে একটি হচ্ছে বৈদ্যুতিক ব্যাটারি। বৈদ্যুতিক ব্যাটারির ভিতরে যে রাসায়নিক বিক্রিয়া হয় এটা আসলে রসায়নেরই অংশ, এবং এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যা আসলে পদার্থবিজ্ঞানে জানি আমরা আলোচনা করে থাকি। আবার যদি আমরা দেখি, রসায়নও আবার কিন্তু পদার্থবিজ্ঞানের উপর নির্ভরশীল, কারণ রসায়নের বিভিন্ন যখন সূত্রগুলো বা টার্মগুলো আমরা আলোচনা করতে যাই, তখন আসলে বিভিন্ন আমাদের তত্ত্ব এবং সূত্রের প্রয়োজন হয়, যেগুলো আসলে আমরা পদার্থবিজ্ঞান থেকে নিয়ে থাকি। আবার গণিতের সাথে রসায়নেরও সম্পর্ক রয়েছে। রসায়নের বিভিন্ন গণিত যে আমরা ক্যালকুলেশন গুলো করে থাকি, যেমন হচ্ছে এত গ্রাম অ্যাসিডকে প্রশমিত করতে কত গ্রাম আসলে ক্ষারের প্রয়োজন আছে, এরকম বিভিন্ন রকম ম্যাথ আমাদের রেগুলার করতে হয়, সামনের দিকে আমরা দেখব। তো এইগুলো করার ক্ষেত্রেও আসলে আমাদের গণিতের সাথে গণিতের সাথে আসলে সাহায্য নিতে হয়। তো গণিতের সাথেও রসায়নের একটা ভালো সম্পর্ক রয়েছে। এবং রসায়ন আসলে পাঠের যে গুরুত্ব, এটা আসলে আমরা জানতে হবে, কারণ আমরা যে টপিকটা নিয়ে আসলে পড়াশোনা করছি তার গুরুত্ব কেমন সেটা আসলে আমাদের জানা উচিত। তো আমরা যদি দেখি আমাদের চারপাশে যা কিছু রয়েছে, প্রত্যেকটি জায়গায় রসায়নের কিছু না কিছু ভূমিকা রয়েছে। যেমন আমরা যে পেস্ট, ব্রাশ, বিস্কুট, টয়লেট ক্লিনার, সাবান, শ্যাম্পু, লোশন, এই সবকিছুই আসলে রসায়নের অবদান। তারপরে জমি যদি আমরা উর্বর করতে যাই, এই যে আমরা যে জমি উর্বর করতে যাই কি করি, সার ব্যবহার করি। জমিকে উর্বর করার জন্য আমরা সার তৈরি করি। ক্ষেতে পোকামাকড় নিধনের জন্য এই যে কীটনাশক ব্যবহার করে থাকি, প্রিজারভেটিভ ব্যবহার করে থাকি আমরা, রাসায়নিক বিভিন্ন পদার্থ ব্যবহার করে থাকি। তো এই সবকিছুই রসায়নের অবদান। আবার শিল্প কারখানায় বিভিন্ন রাসায়নিক বর্জ্য এবং এগুলো তৈরি হয়, যা আসলে পরিবেশের ক্ষতি সাধন করে। এই অতিরিক্ত পরিমাণ রাসায়নিক দ্রব্য ব্যবহার করার জন্য আমাদের ক্ষতি হয়। তো এগুলো আসলে যাতে ক্ষতি না করতে পারে সেই ধরনের আমাদের হচ্ছে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই যে যে বিভিন্ন ভারী ধাতুর কথা বলা আছে এখানে, পারদ, লেড, আর্সেনিক, কোবাল্ট, এগুলো মানব স্বাস্থ্যের জন্য অতিমাত্রায় ক্ষতিকর এবং বিভিন্ন রকম বড় ধরনের ক্ষতি সাধন করে, রোগের সৃষ্টি করে। তাই আসলে এগুলো ব্যবহারের ক্ষেত্রে আমাদের আরো সতর্ক হতে হবে। আহ আবার এই যে আমরা যদি এই যে রাসায়নিক যে উপাদানগুলো জমি জমায় ব্যবহার করে থাকি, এগুলো যদি আমরা অতিরিক্ত পরিমাণে ব্যবহার করে থাকি, এগুলো আসলে বৃষ্টির পানিতে বা বিভিন্নভাবে ধুয়ে আমাদের যে জলাশয়গুলো আছে, পুকুর, নদী, খাল, বিল, এগুলোতে গিয়ে পানিকে দূষিত করতে পারে, এবং দূষিত পানি কিন্তু বিভিন্ন পানিবাহিত রোগের সৃষ্টি করবে। তাই আমাদের রসায়নের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, যে আমরা যে এর সুফল গ্রহণ করব, সুফলের সাথে সাথে আমাদের যেন এর মাধ্যমে ক্ষতি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং রসায়নের এই যে যে অনুসন্ধান বা গবেষণা, এর আসলে প্রক্রিয়া কি? সৃষ্টির শুরু থেকে আসলে আমরা যে বলছি যে একদম শুরু থেকে রসায়নে কিন্তু আসলে বিভিন্ন গবেষণা এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা আজকের এই জায়গায় পৌঁছেছি। তো এই গবেষণাটা আসলে কিভাবে করব? তো বিজ্ঞানের লক্ষ্য হচ্ছে মানবজাতির কল্যাণ সাধন। বিজ্ঞান আসলে এই উদ্দেশ্য নিয়েই তৈরি হয়েছে। তো আমরা যদি দেখি যে বিভিন্ন আমাদের যে বিজ্ঞানীরা রয়েছে, আইনস্টাইন, নিউটন, আর্কিমিডিস, ল্যাভোসিয়ে, গ্যালিলিও, এরা আসলে কি করেছেন? বিভিন্ন সময় পরীক্ষা নিরীক্ষা ও পদ্ধতিগতভাবে বিভিন্ন জ্ঞান অর্জন করেছেন, এবং এইগুলোই হচ্ছে বিজ্ঞান হিসেবে আমরা আমাদের সামনে আছে। তো পরীক্ষা নিরীক্ষা কিভাবে আসলে করব? পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে জ্ঞান আসলে আহরিত হয়, তো আমাদের প্রথমে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তো কোনো বিষয় নিয়ে আসলে আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করতে যাব, তার প্রথম কাজ কি হবে? তার প্রথম কাজই হবে এই যে বিষয় নির্বাচন। তার প্রথম কাজ হবে হচ্ছে এই যে বিষয় নির্বাচন। প্রথমে আমাদেরকে কোন বিষয় নিয়ে আসলে আমরা গবেষণাটা করব, এটা আমাদের আসলে নির্বাচন করতে হবে। এটা যখন আমরা নির্বাচন করতে পারবো, তারপরে আমরা আসলে গবেষণার ভিতরে যাইতে পারবো। গবেষণার ভিতরে যেতে গেলে আমরা কি করব? প্রথমে ইন্টারনেটে যদি সার্চ করি যে আসলে এই টপিকের উপরে এর আগে কোনো গবেষণা হয়েছে কিনা, বা গবেষণাগুলো হলে তার আউটপুট কি রূপ, এরকম যদি আমরা দেখি, তো আমরা এখান থেকে আনুমানিক একটা রেজাল্ট পাবো যে এর আগের বিজ্ঞানীরা বা আগে তারা কিভাবে আসলে এই বিষয়ে নিয়ে কাজ করে কি কি আসলে তথ্য পেয়েছে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আমাদের তথ্যগুলো আসলে কোন দিকে যেতে পারে। তো আমরা যদি এখানে দেখি,
একটা সাধারণ ক্ষেত্রে যে অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করব। যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করি তাহলে এটা কি হবে, যে এই পানির তাপমাত্রা কি কমে যাবে না বেড়ে যাবে? তো এইটা আসলে যখন গবেষণা করার ক্ষেত্রে প্রথমে আমরা কি করলাম, অ্যামোনিয়াম ক্লোরাইড যে পানিতে দ্রবীভূত করব এই যে বিষয়টা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কি করব, একটা ধারণা করে নেব যে আসলে এটার ফলাফল কি হতে পারে। তো ফলাফল হতে পারে, আমরা যদি ধরে নেই যে অ্যামোনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে তাপ উৎপাদন হবে, তাপ উৎপাদন হবে। তো আমরা যদি ধরে নেই যে তাপ উৎপাদন হবে, তাহলে কি হবে, প্রাথমিক যে তাপমাত্রা থাকবে, প্রাথমিক তাপমাত্রা থেকে তারপরে ধীরে ধীরে তাপমাত্রা কি হবে, বাড়বে। তো তাপমাত্রার যে বাড়া বা কমা এটা আমাদের পর্যবেক্ষণ করতে কি করতে হবে, অবশ্যই একটি থার্মোমিটার ব্যবহার করতে হবে। তো আমরা যদি একটা কাজ করি যে একটি বিকার নেই, বিকারে পানি নেই এবং পানির সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড মিক্স করি এবং ধীরে ধীরে অ্যামোনিয়াম ক্লোরাইডের পরিমাণ বাড়াই এবং সেখানে যদি একটা থার্মোমিটার ইনক্লুড করি, তো থার্মোমিটারের রিডিং যদি আমরা নিতে থাকি কিছু সময় পর পর, তো আমরা আসলে তাপমাত্রা পরিবর্তন হয় কিনা এই বিষয়ে দেখতে পারবো। তো আমরা এইখানে একটি যে টেবিল দেওয়া আছে এখানে যদি আমরা স্বাভাবিক যে পানির তাপমাত্রা যখন হচ্ছে যে কোন অ্যামোনিয়াম ক্লোরাইড আসলে দেওয়া হয়নি তখন যদি তাপমাত্রা দেখি, তাপমাত্রা তখন ছিল হচ্ছে 25°C, তখন ছিল তাপমাত্রা 25°C, ঠিক আছে। তো আমরা যদি দেখি 25°C তাপমাত্রায় আমরা কি করি, প্রথমে দ্রবণটা নিই। তো দ্রবণ নেওয়ার পরে প্রথমেই 5 গ্রাম পরিমাণ, মানে খুবই অল্প পরিমাণে অ্যামোনিয়াম ক্লোরাইড নিই। নিয়ে আসলে দ্রবণটাকে মিক্স করি। দ্রবণটা যখন মিক্স করি তো থার্মোমিটারের দিকে যদি আমরা দেখি যে এর তাপমাত্রা প্রথমে ছিল 25°C এবং পরবর্তীতে তা 20°C রূপান্তর হয়েছে। এবং ক্রমান্বয়ে যদি আমরা এর পরিমাণ আরো বাড়াতে থাকি অ্যামোনিয়াম ক্লোরাইড যে 10 গ্রাম 15 গ্রাম, তো ক্রমান্বয়ে 15°C থেকে 10°C, মানে এই যে যে 25ডিগ্রি থেকে এই যে যে 10°C পরিণত হয়েছে। তার মানে আমরা এখান থেকে কি সিদ্ধান্তে উপনীত হতে পারি, এই আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আসলে অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত করলে তাপমাত্রা বৃদ্ধি পায় না, বরঞ্চ তাপমাত্রা হ্রাস পায়। অর্থাৎ এটা হচ্ছে একটি, তো দ্রবণের তাপমাত্রা হলো 10°C। এখান থেকে আমরা ডাটা নিলাম, নিয়ে আসলে এই সিদ্ধান্তে উপনীত হলাম যে এই বিক্রিয়া আসলে তাপ উৎপাদন হয় না, বরঞ্চ তাপ কমে যায়। এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড যত বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, দ্রবীভূত হচ্ছে, দ্রবণের তাপমাত্রা তত কমে যাচ্ছে। তো আমরা এখানে একটা ফ্লো চার্ট দেখতে পারতেছি যে রসায়নের আসলে অনুসন্ধানের বিভিন্ন ধাপ। তো রসায়নের ধাপগুলো, এই যে এই ফ্লো চার্টটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আসলে অনেক সময় এই অনুধাবনের জন্য এটা বলতে পারে যে রসায়নের অনুসন্ধান ও গবেষণার বিভিন্ন ধাপগুলো আসলে বর্ণনা করো, বা এই ফ্লো চার্ট যেটাকে বলে যে ফ্লো চার্ট, এটাকে আসলে বর্ণনা করতে বলতে পারে। তো আমাদের প্রথমে কি করতে হবে, বিষয়বস্তু নির্ধারণ করতে হবে। এই যে যে প্রথমে যে আমরা টপিকটা নির্ধারণ করলাম এটা নির্ধারণ করতে হবে। এরপরে বই বা পূর্বের যে গবেষণাগুলো আছে আসলে আমাদের প্রথমে এটা সম্পর্কে ধারণা নিতে হবে। তো আমরা যদি দেখি যে বই বা পূর্বের গবেষণার সাহায্য নিতে হবে। তারপরে কি করতে হবে, প্রয়োজনীয় যে বস্তু, পরীক্ষা প্রণালী এবং প্রণালী নির্ধারণ করতে হবে। মানে আমাদের হচ্ছে যে প্রয়োজনীয় যে উপাদানগুলো আছে সেগুলো প্রাথমিকভাবে আমাদের গ্রহণ করতে হবে, সংগ্রহ করে নিতে হবে। তারপরে আমাদের পরীক্ষা করতে হবে। তারপরে আমরা পরীক্ষা শুরু করব। পরীক্ষা শুরু করার পরে পরীক্ষার মাঝে আমরা কি করব, এর তথ্যগুলো গ্রহণ করব এবং তথ্য যখন গ্রহণ করা শেষ হবে তখন আমরা এর ফলাফল এবং ফলাফল নিয়ে আসলে একটি বিশ্লেষণ করব, করে ফাইনাল যে সিদ্ধান্ত সেখানে আসলে আমরা উপনীত হব। এই টপিকটা যথেষ্ট ইম্পর্টেন্ট। তো আমরা যদি দেখি যে রসায়ন পরীক্ষাগারে ব্যবহার ও পরীক্ষাগারে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্যের সতর্কতা গ্রহণ, মানে এই যে যে রাসায়নিক দ্রব্যগুলো আছে এগুলো আমাদের জন্য যেমন প্রয়োজনীয় এবং যেমন গুরুত্বপূর্ণ, এর কিন্তু আসলে বিভিন্ন ঝুঁকিও রয়েছে আসলে। এই ঝুঁকিগুলো আমাদের জানতে হবে, কারণ আমরা যে কোনো কিছু ব্যবহারের আগে তার যে খারাপ দিকগুলো বা ঝুঁকিগুলো আছে সেগুলো যদি জানতে পারি তাহলে আমরা বিভিন্ন রকম বিপদ এড়িয়ে যেতে পারবো। তো আমরা যেখানে আসলে বিজ্ঞান নিয়ে বিভিন্ন গবেষণা করা হয় বা কাজ করা হয় সেগুলোকে আসলে আমরা ল্যাবরেটরি বলি বা যে গবেষণাগার বলি। আর রসায়ন নিয়ে যেখানে গবেষণা করা হয় সেটা হচ্ছে রসায়ন পরীক্ষাগার বা রসায়ন গবেষণাগার, কেমিস্ট্রি ল্যাবরেটরি বলে থাকি। তোমরা কেমিস্ট্রি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে অবশ্যই এই কেমিস্ট্রি ল্যাবরেটরি দেখে থাকবে।
এবং সেখানে বিভিন্ন রকম বিক্রিয়া এবং বিভিন্ন রকম রাসায়নিক পরিবর্তন নিয়ে তোমাদেরকে বাস্তবভাবে দেখানো হবে আসলে। তো আমরা যদি দেখি যে দাহ্য পদার্থ যেগুলো, সেগুলো আসলে কি হয়, সহজে আগুন ধরে যায়। আবার কিছু কিছু উপাদান থাকে যেগুলো আসলে বিষাক্ত, মানুষের যদি শরীরে প্রবেশ করে তাহলে বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি দেখা দেয়। আবার যে এসিড থাকে, এসিড শরীরে পড়লে কিন্তু কি হয়, ক্ষতের সৃষ্টি হয়। তো আমরা যদি না জানি যে এসিড আসলে শরীরে পড়লে কি হয়, তাহলে কিন্তু আমরা এর থেকে বেঁচে থাকতে পারবো না। তো প্রত্যেকটা যে বস্তু, এর বৈশিষ্ট্য এবং এর যে রিস্ক গুলো আছে, যে বিপজ্জনক যে ব্যবস্থাগুলো আছে, সেগুলো সম্পর্কে আমাদের আগেই জানতে হবে। তো গবেষণাগারে অগ্নিকাণ্ড, বিস্ফোরণ ও ছোটখাটো দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য আমাদের কি করতে হবে, নিজেকে রক্ষা করার জন্য কিছু নিরাপদ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন নিরাপদ পোশাক বা অ্যাপ্রন পরা। তারপরে কি করা যেতে পারে, অ্যাপ্রনের হাতা হবে কি কোন পর্যন্ত, হাতের কবজি পর্যন্ত, আর লম্বায় হবে হাঁটুর নিচ পর্যন্ত। কারণ আমরা যদি একটি টেবিলে কোনো রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করি, এটা কি হয়, আমাদের হাতে গায়ে পড়তে পারে। তো যদি আমাদের হাত ঢাকা থাকে এবং হাঁটু পর্যন্ত ঢাকা থাকে গা, তাহলে হচ্ছে আমাদের গায়ে পড়ে গেলেও এর ক্ষতি হবে না, বা ক্ষতি হলেও খুব অল্প হবে। এবং অবশ্যই এই রং হবে সাদা রং। হাতকে সুরক্ষা দিতে আমরা কি করব, হ্যান্ড গ্লাভস পরবো। হ্যান্ড গ্লাভস এর উপর যদি রাসায়নিক পদার্থ লেগেও যায়, তাহলে আমাদের হচ্ছে যেটা ত্বক পর্যন্ত পৌঁছাবে না এবং ত্বকের কোনো ক্ষতি করতে পারবে না। এবং চোখকে রক্ষা করার জন্য সেফটি গগলস ব্যবহার করবো। আর সেফটি গগলস, এই যে এখানে ছবি দেওয়া আছে, সেফটি গগলস যদি আমরা ব্যবহার করি তাহলে হচ্ছে চোখে রাসায়নিক পদার্থ পড়বে না। এখন যদি ব্যবহার করি তো শরীরে আমাদের বেঁচে থাকবে। হ্যান্ড গ্লাভস ইউজ করলে আমাদের হাতে বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ লাগতে পারবে না। এবং মাস্ক যদি ব্যবহার করি, শ্বাস প্রশ্বাসের সাথে এই রাসায়নিক পদার্থগুলো আমাদের শরীরের ভিতরে যেতে পারবে না। এখন আমাদের জানা উচিত আসলে কোন রাসায়নিক পদার্থটির আসলে প্রকৃতি কেমন। এর জন্য হচ্ছে সার্বজনীন যে নিয়ম রয়েছে এবং বিভিন্ন সিম্বল রয়েছে, এই যে পদার্থের ঝুঁকি ও ঝুঁকি মাত্রা বোঝানোর জন্য সার্বজনীন সাংকেতিক চিহ্ন বা গ্লোবালি হারমোনাইজড সিস্টেম এর প্রচার করা হয়েছে। এর বিভিন্ন সিম্বল সম্পর্কে আমরা এখন জানতে পারবো। এই সিম্বল গুলো যদি আমরা দেখি, আমরা আসলে যদি লক্ষ্য করি যে কোনো হচ্ছে যে প্রোডাক্ট গুলো, যদি আমরা লক্ষ্য করি, যেমন হচ্ছে আমাদের হাতের কাছে যে সবারই বডি স্প্রে থাকে। তো বডি স্প্রের পিছনে যদি আমরা দেখি, তো এইরকম একটা চিহ্ন, এই যে যে ফ্লেমেবল চিহ্ন বা দাহ্য পদার্থ, এই যে ফ্লেমেবল সাবস্টেন্স, এই চিহ্নটা কিন্তু থাকে। তো আমরা যদি এই চিহ্নটা দেখি এবং এই চিহ্নটার অর্থ জানি, তাহলে কিন্তু আমরা সাবধানতার সাথে সেটি ব্যবহার করতে পারবো। তো প্রথমের থেকে আমরা শুরু করি, যে এখানে যে চিত্রটা আছে, চিত্রটাতে কি বোঝাচ্ছে, একটা এক্সপ্লোশন বা এক্সপ্লোসিভ ব্যাপার দেখানো হচ্ছে, মানে বিস্ফোরক বিস্ফোরক পদার্থ। মানে এই যে যে পদার্থটি, মানে এই বক্সে বা এই পাত্রে যে পদার্থটি রয়েছে, তা আসলে বিস্ফোরণ সৃষ্টি করতে পারে, তাই বোঝানো হচ্ছে। তো আমরা যদি এখানে যদি দেখি যে এই চিহ্নগুলো থাকলে পদার্থগুলো খুব সাবধানে থাকতে হবে, কারণ এটিতে যদি আঘাত লাগে বা আগুন লাগে, প্রচন্ড রকম, এই যে প্রচন্ড রকম একটি বিস্ফোরণের আসলে সৃষ্টি হতে পারে। তার জন্য, এবং এই যে বিস্ফোরণ যদি সৃষ্টি হয়, মানব শরীর এবং গবেষণাগারে মারাত্মক ক্ষতি হতে পারে। তো তার জন্য আমাদের এটার প্রয়োজনীয় যে সুরক্ষা ব্যবস্থা, তা গ্রহণ করতে হবে। এবং কোন সাবস্টেন্স গুলো, মানে কোন পদার্থগুলো আসলে বিস্ফোরক, তার ভিতরে কিছু আমাদের এক্সাম্পল এখানে দেওয়া আছে, যে টিএনটি, জৈব পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন ইত্যাদি হচ্ছে বিস্ফোরক পদার্থ। তো এই তিনটা যে এক্সাম্পল দেওয়া আছে, এই তিনটা এক্সাম্পল আমরা মনে রাখতে পারি। এই তিনটা এক্সাম্পল যদি মনে রাখি, আমাদের এমসিকিউ এর জন্য অনেক সময় কাজে দিবে, যে টিএনটি, জৈব পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন ইত্যাদি হচ্ছে বিস্ফোরক পদার্থ। আর যদি তারপরে আমরা দেখি যে এই যে যে চিহ্নটি, একটি চারকোনা চতুর্ভুজের ভিতরে আগুনের একটা চিহ্ন দেখানো হয়েছে, এটা আসলে বোঝানো হচ্ছে যে দাহ্য পদার্থ, মানে ফ্লেমেবল সাবস্টেন্স। অ্যালকোহল, ইথার ইত্যাদি হচ্ছে দাহ্য পদার্থ, এবং এগুলো কি করে, খুব দ্রুত আগুন ছড়িয়ে দিতে পারে বা আগুন ধরে যেতে পারে, এবং ভালো ভালো রকম একটি দুর্ঘটনা ঘটাতে পারে। তাই জন্য আমরা আসলে এগুলোকে কি করব, আগুন বা তাপ থেকে দূরে রাখবো। যে বডি স্প্রের পিছনে যে আমাদের দেওয়া আছে এরকম চিহ্নটি, মানে ফ্লেমেবল, তার মানে কি বোঝানো হচ্ছে যে এই বডি স্প্রের ভিতরে যে উপাদান রয়েছে তা আসলে অতিমাত্রায় দাহ্য এবং আগুন ধরিয়ে ফেলতে পারে। তাই আমরা এগুলোকে কি করব, আগুন এবং তাপ থেকে সবসময় দূরে সরিয়ে রাখবো। তারপরে এই যে আছে যে বিষাক্ত পদার্থ, এই চিহ্নটাকে কি বলা হচ্ছে, বিষাক্ত পদার্থ, যেখানে হচ্ছে এই যে যে হলুদ রঙের চারকোনা চতুর্ভুজের ভিতরে একটি মানব কঙ্কালের মতো চিহ্ন। এটা দ্বারা আসলে বোঝাচ্ছে বিষাক্ত, মানে মানুষের কঙ্কালের দ্বারা বোঝাচ্ছে যে মানুষের জন্য বিষাক্ত বা মানুষের জন্য ক্ষতিকর, মানুষের মৃত্যু পর্যন্ত আসলে ঘটাতে পারে। তো এটা কি বলছে, শরীরে লাগলে বা শ্বাস প্রশ্বাসের মধ্যে শরীরে প্রবেশ করলে নানা রকম ক্ষতি করতে পারে। এর ভিতরে রয়েছে আসলে বেনজিন, ক্লোরোবেনজিন, মিথানল। এগুলো কি করে, মানুষের শরীরে যদি কোনোভাবে, যদি সরাসরি প্রবেশ করে বা শ্বাস প্রশ্বাসের সাথে প্রবেশ করে, তাহলে কি করবে এরা, মানুষের শারীরিক বিভিন্ন ক্ষতি করবে, এমনকি মৃত্যুও ঘটাতে পারে।
তো এটা থেকে বেঁচে থাকতে কি করতে হবে, এই পদার্থগুলো যখন আমরা হ্যান্ডেল করব, এইগুলো নিয়ে যখন কাজ করবো, তখন আমরা যে সুরক্ষা ব্যবস্থাগুলো গ্রহণ করবো তার ভিতরে হচ্ছে অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস এবং সেফটি গগলস। তো আমরা অ্যাপ্রন কেন পরবো? যাতে এই সাবস্টেন্স গুলো আমাদের শরীরে না লাগতে পারে। হ্যান্ড গ্লাভস পরবো যাতে আমাদের হাতে কোনোভাবে সংস্পর্শ না আসে। এবং সেফটি গগলস যদি পরি, আমরা এটা কি হবে, আমাদের চোখে যেতে পারবে না। এবং আমরা এর সাথে হচ্ছে এডিশনালি, এখানে যে বলা নেই, কিন্তু আমরা আসলে মাস্ক পরতে পারি, কারণ হচ্ছে যেহেতু এই যে বলা আছে যে শ্বাস প্রশ্বাসের সাথে যদি প্রবেশ করে, তো মাস্ক যদি পরা থাকে তাহলে আমাদের আসলে শ্বাস প্রশ্বাসের সাথে প্রবেশ করার তেমন সুযোগ নেই। আর উত্তেজক পদার্থ, সিস্টেম ডাস্ট, উত্তেজক পদার্থগুলোর ভিতরে আছে যে সিমেন্টের যে ডাস্ট গুলো থাকে, আমরা কনস্ট্রাকশন সাইটে গেলে দেখতে পারবো যে সিমেন্টের যে ডাস্ট গুলো, এগুলো আসলে নাকের মাধ্যমে যখন প্রবেশ করে তো বিভিন্ন রকম শ্বাসকষ্ট বা অ্যালার্জি ঘটে থাকে। আবার যে লঘু অ্যাসিড গুলো আছে, এগুলো সরাসরি ক্ষতি না করতে পারলে মানুষের শ্বাসতন্ত্রে যখন প্রবেশ করে তখন বিভিন্ন রকম আসলে অস্বস্তি তৈরি করে। ক্ষার, নাইট্রাস অক্সাইড ইত্যাদি হচ্ছে যে উত্তেজক পদার্থ, যা কি করে ত্বক, চোখ এবং শ্বাসকষ্টের বিভিন্ন শ্বাসতন্ত্রের বিভিন্ন রকম ক্ষতি করে থাকে। তাই এ ধরনের পদার্থ ব্যবহারের সময় অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, সেফটি গগলস এগুলো আসলে ব্যবহার করা উচিত। তারপরে কি বলা আছে, এই যে যে চিহ্নটা, এখানে মানুষের একটা অবয়ব বোঝানো আছে। এখানে বলা আছে যে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, মানে মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকি হবে। এ ধরনের পদার্থ ত্বকে লাগলে কি হবে, শ্বাস প্রশ্বাসের সাথে শরীরের ভিতরে গেলে স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদী আসলে ক্ষতি সাধন সাধন করতে পারে। তো আমরা যদি ধরি যে এই স্বাস্থ্য ঝুঁকি এবং এইখানে আমরা যে দেখতেছি বিষাক্ত পদার্থ, দুইটা আসলে কাছাকাছি, কিন্তু এগুলো কি করে, স্বল্প মেয়াদী বা দীর্ঘমেয়াদী ক্ষতি করে। তো এগুলো কি আবার শরীরের মধ্যে গেলে ক্যান্সারের মতো কঠিন রোগ সৃষ্টি করতে পারে বা শ্বাসতন্ত্রের ক্ষতি করতে পারে। তো এর বিভিন্ন এক্সাম্পলের ভিতরে দেওয়া আছে বেনজিন, টলুইন, জাইলিন ইত্যাদি। এখন আমরা যদি এখানে দেখি তেজস্ক্রিয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থের বলতে আমরা কি বুঝি, যে সব পদার্থ আসলে বিভিন্ন রাসায়নিক বিকিরণ, ক্ষতিকর রশ্মি বিকিরিত করে, তাদেরকে আমরা তেজস্ক্রিয় পদার্থ বলি। তো এই চিহ্নটা যদি আমরা দেখি যে একটি হলুদ চতুর্ভুজের ভিতরে এই তিনটি কালো রঙের আহ, চিহ্ন, তো এখানে আমরা বলতে পারি যে এটি হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ বা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। তো এগুলো কি করে, বিভিন্ন রকম ক্ষতিকর রশ্মি বিকিরণ করে, যা মানুষের ক্যান্সার সৃষ্টি করে এবং বিভিন্ন রকম বিকলাঙ্গ তৈরি করতে পারে। তো ইউরেনিয়াম ও রেডিয়াম এগুলো হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, পরিবেশের জন্য ক্ষতিকর। এই চিহ্ন দিয়ে, এই যে যেমন একটি গাছ, মরা গাছ দেখানো হচ্ছে এবং বিভিন্ন একটি পশু হয়তো বা মরে পড়ে আছে, এই চিহ্নটা দেখানো হচ্ছে, এখানে কি বলতেছে, পরিবেশের জন্য ক্ষতিকর। এটি এর ভিতরে কি কি আছে, এর ভিতরে আছে আসলে বিভিন্ন রকম ভারী ধাতু, যেমন হচ্ছে লেড, মার্কারি, এই যে বলা আছে লেড, মার্কারি ইত্যাদি। এগুলো কি করে, আহ এগুলো যদি আমরা যত্রতত্র স্থানে ফেলি, এগুলো আসলে পরিবেশের ক্ষতি করে। তাই এগুলোকে আমাদের খুবই নিয়ন্ত্রিত ভাবে ব্যবহার করতে হবে এবং রিসাইকেল, মানে এই যে যথাসম্ভব পুনরুদ্ধারের ব্যবস্থা করতে হবে, মানে বারবার ব্যবহার করতে হবে, যে পরিবেশ উন্মুক্ত না করে এটিকে আবার পরিশুদ্ধ করে ব্যবহার করার ব্যবস্থা করতে হবে। তারপর ক্ষত সৃষ্টিকারী, এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে কি, যে মানুষের হাতে হচ্ছে কোনো একটি লিকুইড, কোনো একটা তরল পদার্থ পড়তেছে এবং পড়ার পরে সেটা আসলে মানুষের ক্ষতি করতেছে, এটা কি হচ্ছে, ক্ষত সৃষ্টিকারী। ক্ষত সৃষ্টিকারী বলতে মানুষের যে ত্বকের সাথে যদি এই ধরনের পদার্থগুলো সংস্পর্শে আসে, তখন কি করে, ত্বকের বিভিন্ন ক্ষতি করে। এই যে শরীর লাগলে শরীরে ক্ষত সৃষ্টি করে, এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি শরীরের ভিতরে প্রবেশ করে, তো শরীরের যেগুলো হচ্ছে সেন্সিটিভ অর্গানগুলো, মানে যেগুলো হচ্ছে অতি সংবেদনশীল যে অঙ্গগুলো আছে, এগুলো খুব বড় ধরনের ক্ষতি করতে পারে। এর কিছু যদি আমরা এক্সাম্পল দিতে যাই, হাইড্রোক্লোরিক অ্যাসিড এটি একটা অ্যাসিড, আর সালফিউরিক অ্যাসিড একটি অ্যাসিড, এবং সোডিয়াম হাইড্রোক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্লোরাইড একরকম অ্যাসিডই বলা যেতে পারে। এগুলো পদার্থের হচ্ছে এটার উদাহরণ। আহ এরই মাধ্যমে আসলে আমাদের চ্যাপ্টারটি শেষ হলো। এখানে যদি আমরা কয়েকটা এমসিকিউ দেখি, যে খাদ্য বেশি সময় যদি আমরা সংরক্ষণ করতে চাই তাহলে কোন পদার্থটি ব্যবহার করব। তো এখানে যদি আমরা দেখি, সার তো অবশ্যই আমরা জানি যে কি হয়, উদ্ভিদের পুষ্টি সরবরাহ করে, তো এটা না। তারপরে কীটনাশক, তো এখানে আসলে হবে প্রিজারভেটিভ। তারপরে নিচের সাংকেতিক চিহ্নটি কি প্রকাশ করে, এখানে আমরা দেখেছি দাহ্য পদার্থ। নিচের কোন চিহ্নটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে, তো এই গ নম্বরটি। এবং কপারের সাহায্যে অন্য কোন ধাতুকে গলিয়ে ব্রোঞ্জ তৈরি করা হলে, অন্য কোন ধাতুকে গলিয়ে আসলে ব্রোঞ্জ তৈরি করা হয়? তো কপার আর টিন মিলে ব্রোঞ্জ গঠিত হয়, এটা আমরা জানি। তো এখানে আজকের ক্লাস আমরা শেষ করছি।